তারা বাংলাদেশের যে সনাতনী জনগণ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, তাদেরকে একটা মেসেজ দিতে চায় যে এই দেশ তোমাদের না, আইদার তুমি কনভার্ট হও, নাইদার তুমি দেশ ছাড়ো, দিস কান্ট্রি ইজ নট ইয়ার্স। আপনি সহ গোটা একটা টিম আপনারা ভারতে রয়েছেন, বিভিন্ন জায়গায় মিটিং করছেন, বাংলাদেশের বিষয়গুলো নিয়ে আপনারা ভারতে কেন? বাংলাদেশের মিডিয়া আবার বলবে না তো যে এটা ভারতের চক্রান্ত? বাংলাদেশে কোথাও কোনো মিডিয়া স্বাধীনতা নাই, এবং বাংলাদেশের মিডিয়া যদি কোনো নিউজ করে আপনি দেখবেন অটোমেটেড তার নামে মামলা হচ্ছে, কারণ অলরেডি 600 সাংবাদিক অলরেডি চার্জড, এবং তারা পলাতক অবস্থায় আছে, এবং তাদেরকে অনেকে এখন জেলে আছে। পাকিস্তান বাংলাদেশের মাধ্যমে আরেকটা মিনি পাকিস্তান ইনসাইড ভারতে করতে চায়। পাকিস্তান থেকে বিভিন্ন আইএসআই এরা দেন, বিভিন্ন আর্মি ট্রেনার আসছে, এবং তারা ট্রেনিং দিচ্ছে যে কিভাবে এই সংখ্যালঘুদেরকে কিভাবে মারা যায় এবং তাদেরকে দেশ থেকে বিদায় করা যায়। সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশের মিডিয়া নীরব কেন? আপনিও তো একজন সম্পাদক, কি বলবেন? মানে বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা কতটুকু রয়েছে? নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়ার নিয়মিত অনলাইন সাক্ষাৎকার, সাথে আছি আমি সঞ্চিতা। আজ আমার সাথে রয়েছেন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক, বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার খুবই পরিচিত মুখ সুশান্ত দাশগুপ্ত। স্যার, পিসি মিডিয়ায় আপনাকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশে মুক্তিযোদ্ধারা আক্রান্ত হচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে একটি ভাইরাল ভিডিওতে একজন মুক্তিযোদ্ধা ভীষণভাবে হেনস্থা হচ্ছেন, কি বলবেন? প্রথমেই বলবো যে মুক্তিযুদ্ধ যে হেনস্থা, এটা আমি তীব্র নিন্দা জানাই, কারণ উনাদের আত্মত্যাগের কারণেই কিন্তু আজকে আমরা বাংলাদেশ পেয়েছি, আমরা একটা দেশ পেয়েছি, আমরা একটা মানচিত্র পেয়েছি, আমরা জাতীয় সঙ্গীত পেয়েছি, এবং আমরা একটা জাতিসত্তা হিসেবে আবির্ভূত হয়েছি। কিন্তু উনাদেরকে যখন আজকে হেনস্থা করা হচ্ছে, আপনি দেখেছেন কি নগ্ন ভাবে, এবং আমি মুখে বলতে চাচ্ছি না কিভাবে ওনাকে হেনস্থা করা হয়েছে, এটা আমি তীব্র নিন্দা জানাই, এবং এটা অবশ্যই খুবই নিন্দাজনক একটা কার্যক্রম চলছে। এটা কিন্তু একটা ঘটনা না, এরকম আরো ঘটনা কিন্তু এই 5 আগস্টের পরে এই বর্তমানে অবৈধ তথাকথিত ইন্টারিম গভর্নমেন্ট বা যাই যে নামে ডাকুন না কেন, তারা আসার পর থেকে কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রতি যে অবহেলা, লাঞ্ছনা, এটা শুরু হয়েছে, এবং এটা একটা স্যাম্পল মাত্র, আরো অনেক ঘটনা এই ধরনের হয়েছে। এটা খুবই একটা নিন্দাজনক কাজ হয়েছে, এবং এটা আমি তীব্র নিন্দা জানাই। স্যার, আপনাদের উপর অভিযোগ রয়েছে আপনারা বাংলাদেশে হিন্দুদের পক্ষে কাজ করছেন না, হিন্দুদের এজেন্ডাকে সামনে রেখে আওয়ামী লীগের হয়ে কাজ করছেন, কি বলবেন? ওকে, এইটার উত্তরটা আমি আপনাকে এইভাবে দেই যে হিন্দু যারা, তারা তো প্রগতিশীলতায় বিশ্বাসী, এবং আওয়ামী লীগ যে একটা রাজনৈতিক দল, এইটাও প্রগতিশীলতায় বিশ্বাসী। এখন ধরেন একজন হিন্দু যখন তার ধর্মের, তার কমিউনিটি নিয়ে কাজ করে, তার অর্থ হইলো সে প্রগতিশীলতার পক্ষে কাজ করে, সেকুলারিজম নিয়ে কাজ করে। এই সেকুলারিজমে বাংলাদেশ আওয়ামী লীগের 4টা মূলনীতির মধ্যে অন্যতম একটা নীতি হলো ধর্মনিরপেক্ষতা, মানে সেকুলারিজম। এবং যখন একজন হিন্দু তার দাবি, তার অধিকার নিয়ে কথা বলে, আলটিমেটলি কিন্তু ওইটা যখন বাস্তবায়ন হয়, বা এই অধিকারগুলো নিয়ে যখন মানুষ সোচ্চার হয়, তো এইটার বেনিফিট হিন্দু কমিউনিটি পাওয়ার সাথে সাথে আওয়ামী লীগও এটা সুবিধা প্রাপ্ত হয়। তো তার মানে এই না, হিন্দুরা যখন কাজ করে তখন এটা আওয়ামী লীগের জন্য কাজ করে। ধরেন আমি বাই দ্য নেম আমি সুশান্ত দাশগুপ্ত, আমি একজন জন্মসূত্রে একজন হিন্দু মানুষ। তো এখন ধরেন আমি যখন একটা হিন্দু রাইট নিয়ে কাজ করি, হিন্দু রাইট নিয়ে কাজ করতে গেলে আলটিমেটলি এটা সুবিধা কিছু বাংলাদেশ আওয়ামী লীগ পায়। কেন পায়? পাওয়ার অর্থ হলো যে আওয়ামী লীগের যে জাতীয় যে 4টা নীতি আছে, একটা নীতি ধর্মনিরপেক্ষতা, মানে বাংলাদেশের সকল ধর্মে সব ধরনের সুযোগ সুবিধা সমান ভাগে ভোগ করবে। তো এটা তার মানে এই না যে হিন্দু রাইট নিয়ে কথা বলা মানে আওয়ামী লীগের জন্য কাজ করার বিষয়টা কিন্তু এটা না, কিন্তু আলটিমেটলি একটা ভাইস ভার্সা একটা বিষয়, মানে হিন্দুদের নিয়ে কাজ করা মানে কিন্তু হিন্দুদের নিয়ে কাজ করা, কিন্তু ইয়েস এটার জন্য কাজ করতে গিয়ে আওয়ামী লীগ বেনিফিটেড হয়, তার অর্থ এই না যে আওয়ামী লীগের জন্য কাজ করা। তো এই ডিফারেন্সটা কিন্তু বুঝতে হবে। তো এইটা অনেকেই কনফিউজড হয়, একজন হিন্দু যখন তার অধিকার নিয়ে কাজ করে, ইফ আই গিভ এন এক্সাম্পল, ধরেন বাংলাদেশে যখন হিন্দু জাগরণ, সনাতনী জাগরণ হচ্ছে, আপনি দেখছেন 4 লাখ 5 লাখ মানুষ একটা জনসভায় আসছে, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয় নাই। তো এখন যে এই যে হিন্দু জাগরণ, এটা তার মানে এই না যে এটা ওই আওয়ামী লীগের জন্য ওই 5 লাখ 4 লাখ মানুষ একত্র হচ্ছে, এটা অর্থ হলো সনাতন, এটা তাদের নিজেদের অধিকারের জন্য একত্র হচ্ছে। ইয়েস, এখন এই 5 লাখ মানুষ যখন তার অধিকার নিয়ে সচেতন হয়, আলটিমেটলি ওয়ার্ল্ড মিডিয়ায় একটা নিউজ হয় যে তারা অধিকার নিয়ে সচেতন হচ্ছে, তার মানে কি বর্তমানে যে অবৈধ ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা হিন্দুদেরকে অধিকার দিচ্ছে না, হিন্দুরা তো তাদের অধিকার নিয়ে কথা বলবেই। দ্যাট ইজ দ্য থিং।
ইট ডাজ নট মিন যে হিন্দুরা আওয়ামী লীগের জন্য কাজ করছে। হিন্দুরা তাদের নিজেদের অধিকারের জন্য কাজ করছে। ইয়েস, বেনিফিট কিছু যাচ্ছে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। তো আমি এইভাবে এটা এক্সপ্লেন করতে পারি আসলে। আহ মানে আমি যদি একটু সামারি করি, হিন্দুরা হিন্দুদের জন্য কাজ করছে, হ্যাঁ, হিন্দুরা বাংলাদেশের জন্য কাজ করছে। এখন আপনি যদি একজন বাংলাদেশের নাগরিক হন, আপনি যদি হিন্দুদের জন্য কাজ করেন, আপনি যদি বাংলাদেশের জন্য কাজ করেন, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ সেকুলারিজমে বিশ্বাসী, সব ধর্মের সকল রাইটের অধিকার অধিকার নিয়ে কাজ করে, কিছু বেনিফিট আওয়ামী লীগ পাবেই। সেই জন্য তো আপনি বলতে পারেন না যে হিন্দুরা আওয়ামী লীগের জন্য কাজ করে। হিন্দুরা হিন্দুদের জন্য কাজ করে, হিন্দুরা বাংলাদেশের জন্য কাজ করে। এখন এটা করতে গিয়ে আওয়ামী লীগ বেনিফিটেড হচ্ছে, দ্যাট ইজ নট হিন্দুদের এটা কনসার্ন না। হিন্দুরা তাদের অধিকারের জন্য কাজ করছে। এখন আপনি একটা ভালো কাজ করতে গেলে আপনার প্রতিবেশী যদি সুবিধা বা সুবিধা পায়, এই জন্য তো আপনি বন্ধ করবেন না আপনি, ঠিক না? তো বিষয়টা আসলে ঠিক এইরকমই আর কি। আমি এইভাবে এটা এক্সপ্লেন করি আর কি সব জায়গায়। আচ্ছা সুশান্ত দা, সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশের মিডিয়া নীরব কেন? আপনিও তো একজন সম্পাদক, কি বলবেন? মানে বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা কতটুকু রয়েছে? বর্তমানে মিডিয়ার কোনো স্বাধীনতা নাই। মিডিয়া স্বাধীনতা নাই কেন নাই আপনি হয়তো জানেন। প্রায় 3টা স্টেপে বাংলাদেশের প্রায় আই থিঙ্ক 600 থেকে 700 সেকুলার জার্নালিস্টদের আমাদের যে এক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। আপনি এটাও জানবেন বাংলাদেশে অনেক সম্পাদক বর্তমানে জেলে আছে। আপনি এটাও শুনেছেন যে বাংলাদেশের বিখ্যাত প্রেজেন্টার মুন্নিশা, ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল, পরে বিভিন্ন মিডিয়ার আন্তর্জাতিক মিডিয়ার চাপে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমার অভিজ্ঞ পত্রিকার ডেপুটি সম্পাদক রায়হান উদ্দিন সুমন, তাকে একটা মার্ডার মামলা দেওয়া হয়েছে এবং সে বর্তমানে জেলে আছে। আমি আমি কিন্তু একটা হবিগঞ্জ, আপনি জানেন আপনাদের পাশের ডিস্ট্রিক্ট হবিগঞ্জ, যে হবিগঞ্জ জেলার সবচেয়ে বড় দৈনিক পত্রিকা হলো আমার দৈনিক আমার হবিগঞ্জ। আমার নিজের পত্রিকার ডেপুটি সম্পাদক বর্তমানে বর্তমানে জেলে আছে। তিনি তার বিরুদ্ধে চার্জ কি মানে 6টা মানে 7জন মার্ডার হয়েছিল। ওই 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 জুলাই সন্ত্রাসে যে 7জন মার্ডার হয়েছিল, ওই মামলায় ওকে দিয়ে দিছে। ও তো সাংবাদিক মানুষ, ও মার্ডার করতে যাবে কেন? কিন্তু তাকে দেওয়া হয়েছে যাতে আমার দৈনিক আমার পত্রিকা অন্যায়ের প্রতিবাদ করতে না পারে। এটা আমি একটা লোকাল এক্সাম্পল দিলাম, কিন্তু সেন্ট্রালি সারা বাংলাদেশের হিসাব যদি আমি বলি, তাহলে আপনাকে বলবো যে আমি বাংলাদেশে কোথাও কোনো মিডিয়া স্বাধীনতা নাই। এবং বাংলাদেশের মিডিয়া যদি কোনো নিউজ করে, আপনি দেখবেন অটোমেটেড তার নামে মামলা হচ্ছে, কারণ অলরেডি 600 সাংবাদিক অলরেডি চার্জড এবং তারা পলাতক অবস্থায় আছে এবং তাদেরকে অনেকে এখন জেলে আছে। তো এইটা একটা পিওর এক্সাম্পল। আপনি কেউ তো জেলে যেতে চায় না, ঠিক না? কেউ তো স্বাভাবিকভাবেই, দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। এই কারণেই মূলত বাংলাদেশে কোনো মিডিয়া স্বাধীনতা নাই এবং কেউ সংখ্যালঘু নির্যাতন নিয়ে কোনো একটা কথা বলে না। আর বলা মাত্রই পরের দিন আপনার নামে মামলা হবে এবং আপনি জেলে যাবেন। আমি আমার 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 তো একটা লোকাল পত্রিকা, একটা জেলা লেভেলের পত্রিকা, ওই একটা জেলা লেভেলের পত্রিকার কিন্তু একজন সাংবাদিক, আমার ডেপুটি এডিটর বর্তমানে জেলে আছে, প্রায় 4 মাস হয়ে গেল। এবং আমরা বেল করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি, বেল আসছে না। তো এখন ধরো আমি যদি ভয় পাই, আমি যদি এখন পত্রিকায় প্রপার সংবাদ না দিই, দিয়ে আমার ডেপুটি এডিটরকে জেলে নেওয়া হচ্ছে, এখন দেখা গেলো কয়েকদিন পরে আমার বার্তা সম্পাদককে জেলে নিয়ে যাবে, দেখা গেলো আমার আরেকটা স্টাফ রিপোর্টারকে জেলে নিয়ে যাবে, দেখা গেলো আমার একজন ইনভেস্টিগেটিভ রিপোর্টারকে নিয়ে জেলে নিয়ে যাওয়া হলো, তাহলে তো আমি নিউজ করতে আমি স্বাভাবিকভাবে ভয় পাবো। আর ন্যাশনালি তাই হচ্ছে, বাংলাদেশের সাংবাদিকরা আতঙ্কে আছে, কারণ তাদের এক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। প্রায় 600 মতো, আই থিঙ্ক 600 থেকে 700 সাংবাদিকের এক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে। তো তারা সাংবাদিকতা করতে পারছে না। শুধু তাই না, বাংলাদেশের কিছু সেকুলার যে পত্রিকাগুলো ছিল বা টিভি মিডিয়া গুলো ছিল, এগুলো কিন্তু অলরেডি তারা দখল করে ফেলছে। আর ইফ আই গিভ ইউ অ্যান এক্সাম্পল, আপনি হয়তো নাম শুনছেন জনকণ্ঠ, দৈনিক জনকণ্ঠ একটা সেকুলার পত্রিকা ছিল। তো এখন আপনি দেখবেন আশ্চর্যজনক ভাবে যে এই দৈনিক জনকণ্ঠে তো এই আপনার এই যে বর্তমানে যে ইলিগাল গভর্নমেন্ট তাদের পক্ষে নিউজ করছে, মানে ভেরি ফানি। কিন্তু এটা কিন্তু বাংলাদেশে মানে সেকুলার পত্রিকা হিসাব করলে নাম্বার 1 নম্বরে ছিল জনকণ্ঠ। কিন্তু এই জনকণ্ঠ ন্যাশনাল পত্রিকা, এটা এখন ওদের কথা বলে। তারপরে আপনি ধরেন চ্যানেল আই আপনার একটা ইলেকট্রনিক মিডিয়া, টিভি। এই টিভি এক সময় প্রো-71 ছিল, সেকুলার ছিল। তারা এখন দেখবেন ওই ইলিগাল গভর্নমেন্ট যে বর্তমানে ইউনিট গভর্নমেন্ট, তাদের পক্ষে কথা বলে। তো সবাই তো কিছু বললে আপনাকে মামলা করে দিবে, আপনার নামে উলিয়া দিয়ে দিবে। তো কেউ তো মামলা খাইতেছে না, জেলে যেতেছে না, কারণ প্রত্যেক মানুষ তার নিজেকে ভালোবাসে প্রথমে। তো দ্যাটস দ্য রিজন। কোনো স্বাধীনতা নাই, কেউ কিছু বলে না। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনি দেখেছেন গত 2 দিন আগে আমাদের নাটোরে একটা মহাশ্মশানের একজন সেবায়তকে মারা হয়েছে। আপনি বলেন তো কয়টা টিভি এটা কভার করছে? নট এ সিঙ্গেল ওয়ান, আই থিঙ্ক। আমার মনে হয় না এক দুইটা পত্রিকা টিভি করলে করতে পারে। আমি তো টিভিতে
একটা না দুইটা দেখছি, কিন্তু বাংলাদেশের টিভি আছে প্রায় 40টার মতো, আর পত্রিকায় তো বাংলাদেশে কয়েকশো আছে। কোন পত্রিকায় তো আমি কিন্তু এটা কিন্তু একটা খাবার নিউজ হওয়ার মতো ঘটনা, কিন্তু কোনো নিউজ হয় নাই। আপনি কি বলবেন? একজন, আপনি তো জানেন শ্মশানে যে সেবায়ত থাকে, সে তাকে সবচেয়ে নিরীহ, মানে প্রত্যেকটা, আপনি আপনার এলাকায় যদি দেখেন যে আগরতলা বলেন, ত্রিপুরা বলেন, ওই যে চেবড়ি বাজার বলেন, ধর্মনগর বলেন, কুমারঘাট বলেন, তো এই সমস্ত জায়গার যে শ্মশান ঘাট আছে, এখানে যে সেবায়ত থাকে, এরা তো খুবই, এরা জীবন উৎসর্গ করে দিচ্ছে শ্মশানে, তারা শ্মশানে খায় ঘুমায় সবকিছু। তো একজন সেবায়তকে যদি, একদম শ্মশানে সেবায়তকে যদি কেউ খুন করে এবং কোনো মিডিয়া কাভার না করে, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি আপনাকেই বললাম। তো তার মানে আপনি ক্লিয়ার যে কোনো মিডিয়া স্বাধীনতা নাই। তো আমি এইভাবে এটা ব্যাখ্যা করি আর কি বিষয়টা। আপনার এই আলোচনা থেকে যে বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে ফুটে উঠলো যে বাংলাদেশে মিডিয়ার কোনো স্বাধীনতা নেই। আচ্ছা সুশান্ত দা, এবারে আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো, আমি যতটুকু জানি আপনি সহ গোটা একটা টিম আপনারা ভারতে রয়েছেন, বিভিন্ন জায়গায় মিটিং করছেন। বাংলাদেশের বিষয়গুলো নিয়ে আপনারা ভারতে কেন? বাংলাদেশের মিডিয়া আবার বলবে না তো যে এটা ভারতের চক্রান্ত? আমি বলি, যখন মিডিয়া, এটা কিন্তু একটা দেশের মধ্যে সীমাবদ্ধ না। এখন যে আপনি জানেন, এটা ফ্রি মিডিয়া ওয়ার্ল্ড এটা, হ্যাঁ। আপনি পৃথিবীতে কোনো জায়গায় কিছু ঘটলে, যেহেতু সোশ্যাল মিডিয়া আছে, আপনি মেক্সিকোতে কোনো কিছু ঘটলে মেক্সিকানরা তাদের অধিকার নিয়ে যে কোনো জায়গায় যাইতে পারে, ইন্ডিয়াতে আসতে পারে। ইটস নট এ, এটা গ্লোবালাইজেশনের যুগ। এখন আপনি যদি বলেন যে আপনি বাংলাদেশি মানুষ কেন ভারতে আসছেন, কারণ আমার কথাগুলো তো শুনাইতে হবে কাউকে না কাউকে। আমার কথাগুলো শুনাইতে গেলে, আমি তো বাংলাদেশে গেলে তো আমাকে অ্যারেস্ট করবে। ফার্স্ট ফার্স্ট অফ অল, আমি ধরো আমি সুরন্ত দাশগুপ্ত, আমি যদি এয়ারপোর্টে যাই, আমাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, তাহলে তো আমি তো আমার কথাটা শুনাইতে পারলাম না। তো আমার কথাটা শুনাইতে গেলে আমাকে কি করতে হবে? আমার নিয়ারেস্ট কান্ট্রিতে যাইতে হবে। আমি ভারতে আসলাম, ভারতে যদি এই যে আপনার সাথে কথা বলছি, আমি তো এখন পর্যন্ত ভারতের আজতক বলেন, ভারতের রিপাবলিক মিডিয়া বলেন, এবিপি আনন্দ বলেন, নিউজ টুডে বলেন, নিউজ নাও বলেন, অনেকের সাথে আমি কিন্তু বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছি, রেগুলার দিচ্ছি। কিন্তু আমি তো বাংলাদেশের আজ পর্যন্ত একটা টিভি বা একটা মিডিয়ার সাথে ইন্টারভিউ দিলাম না। কিন্তু আমার যে পার্সোনাল প্রোফাইল, এই প্রোফাইল অনুযায়ী কিন্তু আমি কোয়ালিফাইড টু ডেলিভার মাই প্রেজেন্টেশন টু এনি টিভি ওর নিউজ পেপার ইন বাংলাদেশ। কিন্তু আমি তো পাচ্ছি না এটা। তার অর্থ কি? আমাকে তারা নিচ্ছে না, কারণ জানা আমাকে নিলে ওই পত্রিকার পরের দিন ওই সম্পাদক জেলে যাইতে হবে। তো আমার কথাটা তো বলতে হবে আমাদের। তো এই যে আমাদের বক্তব্যগুলো তুলে ধরার জন্য ভারতে আসা, আমরা ভারতের মিডিয়াকে জানাতে চাই বাংলাদেশে কি হচ্ছে। আমি জাস্ট এই যে উদাহরণ দিলাম একটু আগে, আপনার নাটোরে যে সেবায়তকে খুন করলো, একজন সেবায়ত কতটুকু নিরীহ মানুষ এটা সবাই জানে, কারণ তার তো সম্পত্তি নাই, সে তো এক কাপড়ে থাকে, সে মানে শ্মশানে থাকে, শ্মশানে ঘুমায়, তার কোনো সংসার নাই, ফ্যামিলি নাই। তারা মারার অর্থ কোনো অর্থ নাই, তার মারার অর্থ একটাই, তারা বাংলাদেশের যে সনাতনী জনগণ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, তাদেরকে একটা মেসেজ দিতে চায় যে এই দেশ তোমাদের না, আইদার তুমি কনভার্ট হও, না আইদার তুমি দেশ ছাড়ো, দিস কান্ট্রি ইজ নট ইয়ার্স। এই মেসেজটা দেওয়ার জন্য কিন্তু তারা এই, নাহলে শ্মশানে মানুষ খুন করার অর্থ কি? আপনি এটা ব্যাখ্যা কিভাবে দিবেন? এবং কিন্তু এই জিনিসটা তো আমাকে বলতে হবে। বলার জন্য আমাদের একটা টিম বর্তমানে আমরা ভারতে আছি। আমরা আমরা যতটুকু পারি বিভিন্ন মিডিয়ার সাথে যোগাযোগ করছি, যতটুকু পারি এই দেশের পলিসি মেকার যারা আছে, বিভিন্ন এমপি, এমএলএ, তারপরে সাবেক মিলিটারি কর্মকর্তা, জার্নালিস্ট, ধরেন আপনাদের সাথে আমি ইন্টারভিউ দিচ্ছি, এই ধরনের কর্মকাণ্ড কিন্তু আমরা করছি। শুধু একটা জিনিসই, যে বাংলাদেশে কি হচ্ছে আপনারা জানুন। এবং এটা কিন্তু আমার কথা না, এটা আপনি মানে একটু খোঁজ করলেই পাবেন যে হোয়াট আই এম সেইং, there is no rumor, nothing, just all absolutely perfectly authentic news। তো আমাকে বলতে হবে, এই জন্য আপনাদের কাছে আসা আমাদের। কারণ আমি যদি আপনার কাছে বলি, আপনি তো এটা পাবলিশ করতে আপনার ভয় নাই, কারণ আপনাকে জেলে দিতে হবে না। কিন্তু এই সেম কথাগুলো যদি আমি বাংলাদেশের কোনো একটা টিভিতে বলি, আমার তো হবেই। কিন্তু ধরেন ভারতে আছি, এখন যদি আমার কোনো ইন্টারভিউ কোনো একটা টিভি পত্রিকায় বাংলাদেশে নেই, পরের দিনে ওই পত্রিকা বন্ধ হয়ে যাবে। অথবা ওই ওই সাংবাদিক, ওই পত্রিকার এডিটরকে দেখা যাবে মব জাস্টিস করে মেরে ফেলছে। বাংলাদেশে তো জানেন এমন কোনো বিচার নাই, আপনাকে ইচ্ছে মেরে ফেলবে, সিম্পল। আপনি দেখেন একজন মুক্তিযোদ্ধা, এই একজন মুক্তিযোদ্ধাকে এইভাবে অপমান করার কোনো মানে নাই। একজন সেবায়ত, তাকে মারার কোনো অর্থ নাই। আর আপনি তো জানেনই 5 আগস্টের পরে কি পরিমাণ মানুষকে মারা হয়েছে। এখানে হিন্দু আছে, ধর্ম তো আছেই। নর্মালি আওয়ামী লীগ, আপনি একটা জিনিস আমি আপনাকে বলতেই হয়, এটি এমন না যে শুধু তারা মন্দির মন্দির ভাঙছে, তারা কিন্তু মাজার পর্যন্ত ভাঙতেছে। এটা তো জানেন আপনি। প্রায়, আমার কাছে হিসাব ছিল লাস্ট মনে হয় 35, আই থিঙ্ক, ইয়েস, ইফ আই এম নট রং, 35টা মাজার ভাঙ্গা হয়েছে। তো মাজার কি দোষ করলো? আপনি মন্দির ধরেন, হিন্দুদের মন্দির ভাঙলাম, তার অর্থ তারা এক্সট্রিমিজমে বিশ্বাসী, তারা ইভেন সুফিবাদে বিশ্বাসী না।
হ্যাঁ, কারণ সুফিবাদের সাথে হিন্দুত্ববাদের কিছুটা মিল আছে অনেক জায়গায়, স্পিরিচুয়াল দিক থেকে। কিন্তু তারা মাজার পর্যন্ত ভাঙতেছে, তারা কবর আছে না হিন্দু, মানে এটা ধর্মের বাইরে গিয়ে তারা শুধু হিন্দু না, তারা এক্সট্রিমিজমে বিশ্বাসী। এই জন্য সেকুলারিজমের যে প্র্যাকটিসটা ছিল বাংলাদেশে, এটা তারা বন্ধ করতে চায়। তারা এখন আরো জানেন যে আপনি, তারা বাংলাদেশে কোনো কাওয়ালি গান হয়, আমরা জীবনে কাওয়ালি গান শুনি নাই। তারা রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এই সমস্ত জিনিস শোনা, এরা গায় না। তারা এখন তারা কাওয়ালি সঙ্গীত আয়োজন করে। আপনি তো জানেন রিসেন্টলি তারা পাকিস্তান থেকে সিঙ্গার আনছে, তারা ভারত থেকে সিঙ্গার নিচ্ছে না, পাকিস্তান থেকে উর্দু গান তারা শুনছে। তো ক্লিয়ার। এবং আমি অনেকটা মানে বেশ কয়েকটা ইন্ডিয়ান টিভিতে বলেছি যে বাংলাদেশ আসলে শুধু মুখ ফুটে বলতে পারে না, তারা বলতে চায় যে আমরা পাকিস্তানে যাইতেছি, আবার এটা পাকিস্তানের দিকে দাবিত হচ্ছে। দ্যাটস দ্য সামারি অ্যাকচুয়ালি। আপনার প্রশ্নের উত্তরে আমি এটাই বলতে পারি আর কি। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ঢাকা দিল্লিকে চিঠি দিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, কি বলবেন? এইটাই সবচেয়ে হাস্যকর জিনিস হলো, প্রাক্তন প্রধানমন্ত্রী কথাটাই ভুল। প্রথমে আমি আপনাকে বলবো, উনি এখনো প্রধানমন্ত্রী এবং বাই ল উনি প্রধানমন্ত্রী। কারণ বর্তমান যে ইলিগাল গভর্নমেন্ট আছে তারা কোনোভাবে লিগেলি কিন্তু না, এটা গায়ের জোরে আছে, তারা গায়ের জোরে আছে। উনি এখন প্রধানমন্ত্রী এবং গণহত্যার যদি হিসাব করেন, বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করেই আমরাও বলতে বাধ্য হই যে প্রাক্তন প্রধানমন্ত্রী। উনি প্রাক্তন না, উনি এখনো প্রধানমন্ত্রী, লিগালি প্রধানমন্ত্রী। কারণ ওনার কোনো রেজিগনেশন নাই, ওনাকে দূর করে আর্মি, এটা একটা মানে আর্মি দূর করে ওনাকে বের করে দিচ্ছে, যে বলছে যে আপনার দানের সমস্যা আছে, আপনি যান, আপনি বিপদ আছেন, পরে আপনাকে নিয়ে আসবো, আবার আপাতত আপনি একটু সেফ লোকেশনে যান। তো ওনাকে আপাতত সেফ লোকেশনে কথা বলে ওনাকে প্লেনে উঠাই দিছে, ভারতে দিয়ে দিল। কিন্তু এখন তারা যেভাবে আছে, তারা কোনোভাবে সাংবিধানিক ভাবে কোনোভাবেই তারা বৈধ না, সম্পূর্ণ অবৈধ। এবং এই যে গণহত্যার কথা বলেন, 5 আগস্টের আগে যতগুলা মার্ডার হয়েছে আপনি, তারা অনেক বাড়ায় বলে। কিন্তু আপনি জানেন ডক্টর মোহাম্মদ নিজে বলেছেন যে এটা মেটিকুলাসলি প্ল্যান্ড ছিল। মানে তারাই কিন্তু নিজেদের মানুষ খুন করছে। হ্যাঁ, তারা খুন করে বলছে যে এটা পুলিশ মারছে, আসলে তারা নিজেরাই মারছে। এবং আপনি জানেন যে কতগুলো পুলিশকে মারা হয়েছে, আপনি ডেফিনেটলি দেখছেন। পুলিশ মেরে গাছের সাথে দুলাই দেওয়া হয়েছে, পুলিশ মেরে ওভারব্রিজে দুলাই দেওয়া হয়েছে। এগুলা কে করে? আমার তো মনে হয় এখন যে তালেবান গভর্নমেন্ট, পৃথিবীতে কুখ্যাত গভর্নমেন্ট, তালেবানরা তো এই কাজ করতো না, বাংলাদেশে যা হচ্ছে। আশা করি আপনি, গণহত্যা তো শেখ হাসিনার বিরুদ্ধে কিভাবে গণহত্যা হবে? উনারা তো গণহত্যা করছে। আর 5 আগস্টের পরে কতগুলো মার্ডার হয়েছে আমার কাছে হিসাব নিলে, আমি বলছি না, এটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে। 5 আগস্টে বলে 600 মানুষকে মারা হয়েছে, 600 প্রথম 2 দিনে, 5 এবং 6 আগস্টে। আরেকটা জিনিস দেখেন, 15 জুলাই থেকে 8ই আগস্ট তারা ইনডেমনিটি দিয়ে দিচ্ছে যে ওই সময়ের মধ্যে দাওয়াতটা হয়েছে, এটা কোনো বিচার হবে না। তাহলে আপনি আমাকে বলেন 15 জুলাই থেকে 8 আগস্ট এই মার্ডারগুলা কে করছে? এটা তো শেখ হাসিনার উপরে পড়ে না তো। শেখ হাসিনা তো 5 আগস্ট পর্যন্ত উনি অ্যাক্টিভলি ছিলেন। তাহলে 5 আগস্টের আগের মার্ডারগুলা তারা কেন বলছে যে এই মার্ডারের কোনো বিচার হবে না? কারণ তারা করছে এই মার্ডারগুলা। তাহলে গণহত্যা আমাদের শেখ হাসিনার উপরে কিভাবে হয়? এই 5 আগস্ট, 15 জুলাই এর থেকে যে 8 আগস্টে যে তারা ইন্ডেমনিটি দিল, এই সময়টা বলছে তারা কোনো মার্ডার কেসের বিচার হবে না। তাহলে এই মার্ডারটা যদি শেখ হাসিনাই করতো তাহলে তো উনার উপরে এটা বর্তাইতো। তো তো এখন তাহলে কি বোঝায় এই মার্ডার গুলা করতে? ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে, তার যে লোকজন, তাদের হিজবুতি, জামাতি, ইসলামিস্ট লোকজন, তারাই মার্ডার করছে এবং মার্ডার করে শেখ হাসিনার উপরে ফেলে দিচ্ছে। আর 5 আগস্ট পরের যে মার্ডার গুলো, এটা তো ক্লিয়ার, এটা আপনি বুঝতেই পারতেছেন এই মার্ডার গুলা কে করছে। এভরিডে আই থিঙ্ক গতকালকে বা পরশু চিটাগাঙ্গের কোন জায়গায় দেখলাম একটা মার্ডার হয়েছে, যুবলীগের একজন নেতাকে কুপিয়ে মারা হয়েছে। আমি যেহেতু ভারতে আছি, আমি পুরো ফলো আপ করতে পারি নাই। তার মানে এই যে আপনি বলছেন যে শেখ হাসিনার উপরে গণহত্যা, প্রথম কথা হলো যে উনি এখনো বৈধ, দ্বিতীয় কথা হলো উনি কোনো গণহত্যা করেন নাই, তৃতীয় কথা হলো যে আপনি বারবার নোট, এটা একটা স্টেট গভর্নমেন্ট পলিসি। আহ এটা একটা নিয়ম রক্ষার যে তারা একটা বারবার নোট দিয়েছে ভারতকে, এটা দিতেই পারে। এখন এটা হলো ভারতের এখন ডিসিশনে, তারা এটা কি রিসিভ করবে, অ্যাকনলেজমেন্ট করবে কি করবে না, বা তারা তাদের উপরে কি অ্যাকশন এটা নিবে না নেবে। এটা এখানে আমি ভারতের রাজনীতি মানে পলিটিক্যাল ইন্টারনাল অ্যাফেয়ার আমি কোনো মন্তব্য করতে চাই না, বা আমার করা উচিত হবে না। কিন্তু বাংলাদেশ তার নিয়ম রক্ষার্থে হয়তো একটা নোট ভার্বাল দিয়েছে, ফাইন, তারা এটা দিতেই পারে। বাট এটা অ্যাকনলেজ করার মতো কিছু না। কারণ একজন অবৈধ গভর্নমেন্ট ভার্বাল নোট দিলেই কি না দিলেই কি, আমরা তো বলি যে এখন যে গভর্নমেন্ট, এটা তো গভর্নমেন্ট না, এটা নামকা অস্তে, এটা জাস্ট একটা, তারা গায়ের জুড়ে আছে। আর তাদের আছে মিলিটারি, তাদের আছে তালেবানি, হিজবুতি, ইসলামিস্ট সন্ত্রাসী বাহিনী। তো দ্যাটস দ্য থিং। সো আমি 3টা জিনিস আপনাকে বলবো, উনি এখনো বৈধ, উনি কোনো হত্যা করেন নাই,
এবং এই ভার্বাল নোটের কোনো বেসিস নাই, কারণ এটা অবৈধ। মানে অবৈধ সরকার বৈধ বৈধ রিকোয়েস্ট করতে পারে না, অবৈধ সরকারের যে রিকোয়েস্ট হবে এটা অবৈধ। তো আমি এভাবেই আপনাকে এক্সপ্লেন করতে পারি আপনার প্রশ্নে আর কি। আশা করি আমি আচ্ছা বুঝাতে পারি। কিষানদা, আপনি ভারতে রয়েছেন, ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজনের সাথে কথা বলছেন, ভারতীয়দের মেজাজ কি পরিলক্ষিত করছেন? আপনাদের উপদেষ্টারা তো বলছে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ দখল করার কথা। তো এই যে বিষয়টা, এই বিষয়ে আপনার অভিব্যক্তিটা এবার শুনতে চাই। আমি একটু বলি যে ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মেইন মাস্টার প্ল্যানার উনি বলে মাহফুজ মাহফুজ আলম, সে একসময় হিজবুত তাহরির শিবির মানে এক্সট্রিমিস্ট লাইনের ছিল সে। এখনো সে সে কিন্তু ওপেনলি ফেসবুকে লিখছে সে বাংলাদেশে অ্যাবস্ট্যান্ড করতে চায়, সে এটার মধ্যে সেভেন সিস্টারকে ঢুকাইতে চায়, কলকাতা কিছু অংশ ঢুকাইতে চায়। হ্যাঁ, যে এই যে বিষয়টা এটা কিন্তু সে ওপেনলি বলছে, এটা কিন্তু লুকাইতে কিছু না। তো আমরা আজকে এক জায়গায় গিয়েছিলাম, আমি নাম বলতে চাই না, তো ওইখানে ওই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। তারা আসলে কেউ কেউ বিষয়টা বলছে যে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, এগুলা মাথায় দেওয়ার কিছু নাই। আবার কেউ বলছে না, এটা তো সিরিয়াসলি ভাবতে হবে আমাদের। যারা পলিটিক্স বুঝে তারা কিন্তু সিরিয়াসলি নিচ্ছে ব্যাপারটা, যে ইটস নট এ ফান। হ্যাঁ, এটা এমন না যে এই বাচ্চা মাহফুজ না বুঝে ফেসবুকে জাস্ট একটা ফ্রিকুয়েন্ট ফেসবুক পোস্ট দিয়ে দিচ্ছে। ইটস নট এ ফেসবুক পোস্ট, দিস ইজ এ মেসেজ ফ্রম ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা কিন্তু ইউনূসের বক্তব্য, এবং ইউনিসি ওয়াকে দিয়ে দেওয়া হয়েছে যে তুমি এটা দাও, যে টেস্ট করো, অ্যাসিড টেস্ট। আপনি তো জানেন অ্যাসিড টেস্ট কি জিনিস, মানে একটা ফেসবুক টেস্ট পোস্ট দিয়ে, এবং এটা কিন্তু সে বেশিক্ষণ রাখে নাই, এটা কিন্তু সে মুছে দিছে আবার। এবং বর্তমান গভর্নমেন্ট তারা কিন্তু বাংলাদেশকে এক্সটেন্ড করতে চায়। শুধু তাই না, আরেকটা আরেকজন উপদেষ্টা আছে, মানে ওর নামই আমি বলতে চাই না এগুলার, সে বলছে যে মুদিদিকে সে ওপেনলি বলছে যে তুই তুকারি করছে। খুব বাজে ল্যাঙ্গুয়েজ, মুদি তুই কোথায়। হ্যাঁ, এই ঠিক এইরকম ল্যাঙ্গুয়েজ। আমি আমি আই শুড নট, এটা বলা উচিত না, কিন্তু সে ওপেনলি বলছে এবং বলছে তুই আয়, কোথায় আয়, তোর সাথে আমরা যুদ্ধ করবো। বর্তমান যে এই যে আমরা বলি বাসুর উপদেষ্টা, ঠিক আছে, এই যে বাসুর গুলো আছে, আমরা বলি সাগু। হ্যাঁ, এই যে সাগু উপদেষ্টা গুলো আছে, তারা কিন্তু ওপেন যুদ্ধ ঘোষণা করছে ভারতের সাথে। এটা আমার কথা না, আপনি গেলেই পাবেন, সোশ্যাল মিডিয়াতে গেলে পাবেন, তারা বলছে। আর শুধু তাই না, আসিফ একটা যে বাচ্চা আসিফ একজন আছে, আমরা বলি বাসুর আসিফ, তা সে জিন্না টুপি পরে বলছে যে জিন্না টুপি পরবো আমরা এখন থেকে, জিন্না টুপিতে সমস্যা কি। তারা 1947-এর চেতনা ফিরে যেতে চায়, তারা বলে 1971-এর চেতনা এটা রং ছিল। 1947-এর জন্মের ভিত্তিতে বাংলাদেশে ভাগ হবে, তারা ওই চেতনায় বিশ্বাসী, এরা 71-এর চেতনা বিশ্বাসী না। তো আপনি আশা করি আমি আমি আপনার প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। ভারতের মনে করতেছে যে না ঠিক আছে, বাচ্চা পোলাপান কি বলছে না বলছে লিভ ইট। আবার কেউ বলতেছে, আজকেই দেখলাম, বাট বেশিরভাগ মানুষ খুবই ফিউরিয়াস, যে কি বলে, মানে বলেটা কি, সে মানে বাংলাদেশকে এক্সটেন্ড করে সে ভারতে ঢুকে যাবে, এবং ওপেনলি বলতেছে। উপদেষ্টা মানে কিন্তু একটা মিনিস্টারিয়াল পোস্ট, আপনি তো বুঝতেছেন। হ্যাঁ, এখন ভারতের একজন মিনিস্টার যদি বলে যে আমি বাংলাদেশের চিটাগাং নিয়ে নিব, হাউ ইট কুড বি ট্রিটেড। হ্যাঁ, বাংলাদেশের একজন উপদেষ্টা বলতেছে সে বাংলাদেশকে এক্সটেন্ড করবে। আমি বাংলাদেশি, তো আমি তো চাইবো না আরেকজনের বাড়িতে আমি গিয়ে দখল করতে যাবো না, কেন যাবো, আমার আমার বাড়িতে আমি শান্তি ভাবে থাকবো, আমি তো এটাই চাই। তো আমি দেখলাম যে মানে আমি স্ট্যাটিস্টিক দিলে আমি বলবো যে 75% মানুষ ফিউরিয়াস, এবং তারা কনসাস, যে তারা বুঝতেছে যে কি হচ্ছে আসলে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি চায়। সে কি, আবার কেউ কেউ বলছে বাচ্চা মানুষ বাদ দাও। তো বেশিরভাগ মানুষ কিন্তু খুবই সিরিয়াস যে না, কিছু একটা হচ্ছে। বেশিরভাগ মানুষ এটা বুঝতে পারছে পাকিস্তানের লোকজন বাংলাদেশকে দিয়ে আর একটা মিনি পাকিস্তান ভারতকে বানাতে চায়। মানে মূল এজেন্ডা, পলিটিক্যাল এজেন্ডা আপনাকে বুঝতে হবে, পাকিস্তান বাংলাদেশের মাধ্যমে আর একটা মিনি পাকিস্তান ইনসাইড ভারতে করতে চায়। এবং এটা আপনারা ডেমোগ্রাফি চিন্তা করলেই বুঝেন। এক সময় ভারতে মুসলিম পপুলেশন ছিল আই থিঙ্ক 11%, এখন আই থিঙ্ক 25 থেকে 30%, আর বাংলাদেশে ছিল 21%, আসছে 7%। তাহলে আপনি আপনি হিসাবটা বুঝেন কি হচ্ছে। এখন তাদের কথা হলো, একদিকে আছে পাকিস্তান, এখন আরেকটা ওই বাংলাদেশও তো এখন পাকিস্তানি, দুই সাইডে দুইটা পাকিস্তান, তারা ইন দ্য মিডিল অফ ভারত আরেকটা মিনি পাকিস্তান বানাতে চায়। এবং এইটাই হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যান, ইটস বিগ প্ল্যান। আপনি আমি আপনি আমি এখানে টকশোতে বসে বসে হয়তো বুঝবো না বিষয়টা, কিন্তু পরে আপনি ভাববেন যে কি হচ্ছে আসলে। এখানে তো বাড়ছে, বাংলাদেশে কমছে, এখন একদিকে পাকিস্তান, আরেকটা মিনি পাকিস্তান ইনসাইড দ্য ভারত। এখন ভারতের মধ্যে তারা আরেকটা মিনি পাকিস্তান ইনসাইড ভারতের ভিতরে লোকজন দিয়ে তারা আবার কেউ সৃষ্টি করতে চায়। তো বিষয়গুলো ভারতবাসী আমি দেখলাম এই গত 3 দিনে, সবাই কিন্তু আমরা যেখানে যাচ্ছি তারা কেউ কেউ বলছে যে আরে বাদ দাও এগুলো কি বলে না বলে, কিন্তু বেশিরভাগ মানুষ বুঝতেছে না কিছু একটা হচ্ছে।
হ্যাঁ, পাকিস্তান কিছু একটা করতেছে বাংলাদেশকে দিয়ে। আর আপনি তো জানেন এখন বাংলাদেশি যে পাকিস্তান যে বিচার কোনো গেঞ্জাম নাই, ওই আপনার ভারত পাকিস্তানে আরো ভারতের বাংলাদেশে আসতে কোনো বিচার কোনো ঝামেলা নাই। জাহাজ আসতেছে, একসময় জাহাজ আসা বন্ধ ছিল। তারপর আরো আপনি হয়তো জানেন যে ঢাকা বাংলাদেশের ইউনিভার্সিটি গুলা পাকিস্তানের সাথে কোনো কোলাবোরেশন করতে না, এখন এটা ওপেন করে দিয়েছে, মানে পাকিস্তানি ছাত্ররা বাংলাদেশে আসতে পারবে, বাংলাদেশেরা পাকিস্তানে গিয়ে পড়তে পারবে। তার মানে ইউ ক্যান সি দ্য কনসিকুয়েন্স কি হচ্ছে আসলে। তো এই যে মানে বিগ বিগ থিং গোয়িং অন, এই বিষয়টা মাস্টার অবভিয়াসলি প্ল্যানিং ভারতের এবং ক্যালকুলেশনটা বুঝতে হবে। বুঝতে হবে। জি। বাট আমার আমার দায়িত্ব হলো কনসাস সিটিজেন হিসেবে বিষয়টা বোঝানো যে আসলে আপনি স্ট্যাটিস্টিক্সটা দেখেন, আপনি ট্রেন্ডিংটা দেখেন, হ্যাঁ, এবং পাশের উপদেষ্টা গুলার কথাগুলা শুনেন কি বলতে চায়। হ্যাঁ, এবং এই কথাগুলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসেরই কথা। আদারওয়াইজ কেন মাহফুজ, এই যে ইজবুতি মাহফুজ, সে কেন সে ফেসবুক পোস্ট দিবে, কেন সে একটা এক্সটেন্ডেড ম্যাপ বাংলাদেশের সে দিবে? ক্লিয়ার মেসেজ। কারণ ভারত সরকার, আমি জানি না, সবাই বলে ভারতের ইন্টেলিজেন্স ওয়ার্ল্ড বেস্ট ইন্টেলিজেন্স, অবভিয়াসলি তাদেরও নজর আছে। হ্যাঁ, তো আমি একটু স্মরণ করাই দিলাম আর কি যে আসলে কি হচ্ছে, জাস্ট গিভিং দ্য আইডিয়াস, এটাই বলবো আর কি। বাট ভারতের বেশিরভাগ মানুষ কিন্তু কনসার্ন, তারা তারা কিন্তু গসিপ করতেছে যে আসলে কিছু একটা হচ্ছে, পাকিস্তান বাংলাদেশকে যে কিছু একটা করতেছে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য। এটা ভারতকে বুঝতে হবে, কারণ ভারত যদি না বুঝে, আমরা ছোট দেশ, আমরা কি করতে পারি। তো সুশান্ত দা, এবারে আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাইবো, সংখ্যালঘুরা বাংলাদেশে মানে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। এবার চিন্ময় প্রভু, যিনি এখনো জেলে, উনার মানে মুক্তির যে আইনি প্রক্রিয়াটা সেটা কতটুকু এগুলো? এইটা আপনাকে বলি, কমপ্লিটলি কোনো লিগাল অ্যাসিস্ট্যান্স উনি পাচ্ছে না। উনার কোনো লয়ার আদালতে যাইতে পারে না, এবং উনাকে যারা হেল্প করতে চায় তাদের সবার নামে, আপনি তো জানেন মনে হয় 70 জন আইনজীবীর নামে, 70 জন আইনজীবীর নামে কিন্তু তারা মামলা দিচ্ছে। হ্যাঁ, মানে চিটাগাং কোর্টের যত হিন্দু আইনজীবী আছে সবাইকে মামলা দিয়ে দিছে। তাহলে আপনি যদি অ্যাডভোকেট না পান, আপনি কি বেল পিটিশন দিবেন? আর আপনি তো জানেন গত আই থিঙ্ক 3বার উনার ইয়ারিং হয়েছে, রিজেক্টলি কোনো অ্যাডভোকেটই যায় নাই। হ্যাঁ, বা যারা গেছে তাদেরকে বলতে দেয় না ইভেন। একজন অ্যাডভোকেটকে না জেল করা হয়েছে কোর্টের ভিতরে, ইনসাইড দ্য কোর্ট। এবং 2 জানুয়ারির এই 2 তারিখে আরেকবার হিয়ারিং আছে। বা আমি আমি আপনাকে একটা দিন বলতে পারি, ওই দিনও কোনো অ্যাডভোকেট যাইতে পারবে না, ওই দিনও কিছু একটা, ওইটা জাস্ট আপনি দেখেছেন হয়তো যে চিন্ময় প্রভু খুবই ভালো বলেন, ইজ এ গুড স্পিকার, এবং উনার কথা শোনা দেশে 4 লাখ 5 লাখ মানুষ, এই বিগ বিগ থিং, 4-5 লাখ মানুষ আসে। কারণ উনাকে স্বাভাবিকভাবেই উনাকে আটকে রাখছে, কারণ উনার প্যারালাল ভালো স্পিকার, মোটিভেশনাল স্পিকার তো নাই বাংলাদেশে। আমি বললে তো 5 জন মানুষ আসবে না, ঠিক না? কিন্তু উনার নাম শুনলে মানুষ লাখ লাখ মানুষ আসতেছে। ইউ ক্যান ইমাজিন দ্য সিনারিও। রংপুরে হইলো লাস্ট, রংপুরে তো হইলো, কি অবস্থা দেখছেন তো, চিটাগাঙ্গে হইছে, বিশাল, মানে আমি আমার জন্মের পরে আমি এরকম আহ, তো প্রশ্ন, মানে কোন সনাতনী নেতার ডাকে 100 মানুষ হয় না। বাংলাদেশে যদি কোনো হিন্দু লিডার কোনো একটা মিটিং ডাকে 100 মানুষ পাবেন কিনা সন্দেহ আছে। কিন্তু উনার ডাকে কয়েক লক্ষ মানুষ, তো উনাকে আটকে রাখা অত্যন্ত সিম্পল, বুঝাই দেওয়া যে তোমরা যতটুকু যাচ্ছ আর আর বাড়বা না, বাড়লে তোমাদেরকে জেলে ঢুকাইতে হবে, এবং জেলের ভিতরে উনাকে মেরে ফেলা হবে, এরকম রিউমারও কিন্তু আছে। হ্যাঁ, জেলের ভিতরে কিন্তু ওনাকে মেরে ফেলতে পারে, বলবে স্ট্রোক হয়েছে। আপনি জানেন বাংলাদেশের বেশ কয়েকটা জেলে কিন্তু বিভিন্ন নেতা আওয়ামী লীগে মারা যাচ্ছে, তারা বলে স্ট্রোক হয়েছে। আসলে কিন্তু তারা হয়তো উম, আপনি জানেন জেলের ভিতরে তো কন্ট্রোল সিচুয়েশন, ক্যান বি ডান এনিথিং। তো তৃণমূল ক্ষেত্রে এরকম যদি অস্বাভাবিক কিছু না, আমরা তো শুনবো কিন্তু জেলে উনি মারা গেছে, কিছু করার নাই, কি করবেন আপনি? আচ্ছা সুশান্ত দা, বর্তমানের যে পরিস্থিতি তার উপর ভিত্তি করে কি আমরা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বলতে পারি? একজন বাংলাদেশী হিসেবে কি আপনার দুঃখ হয় না? অবশ্যই, আমরা তো খুবই আপসেট। হ্যাঁ, আমরা আপসেট বলেই আমরা আজকে ভারতে আসছি, আমরা বলছি, কথা বলছি, মিডিয়াতে বলছি, সোশ্যাল মিডিয়াতে বলছি। আপনি যদি আমার ফেসবুক ফলো করেন তাহলে আপনি দেখবেন যে কি পরিমাণ আমরা আপসেট আছি। শুধু আমি না, আমার সাথে অনেক কলিগ আছে আমার, যারা কোনোদিন বাংলাদেশ নিয়ে ভাবতো না, কিন্তু বাংলাদেশের বর্তমানে আপনি দেখেন আমাদের মূল যে প্রেরণা 1971। হ্যাঁ, আপনি জানেন এই ডিসেম্বরে আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস ছিল। এই বুদ্ধিজীবী দিবসের যে আপনি দেখেছেন যে বুদ্ধিজীবী দিবসের যে আমাদের স্মৃতি স্মৃতি স্মৃতিসৌধ যেগুলা ছিল, ওইগুলাতে তালা মেরে রেখে দেওয়া হয়েছে। তারপরে 16 ডিসেম্বর আপনি দেখেছেন, 16 ডিসেম্বর পালন হয় নাই।
এগুলো তো আমাদের মনে দুঃখ দেয়। হ্যাঁ, আপনি হয়তো জানবেন যে আমাদের 21শে বইমেলা আছে, এই বছর বইমেলা হবে না। তো এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডে কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে আমরা কিন্তু জঙ্গি রাষ্ট্র পরিণত হচ্ছে না, অলরেডি বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র। জঙ্গি রাষ্ট্র বলেই তো আপনি তারা বাংলাদেশকে এক্সটেন্ড করে ভারতের বিভিন্ন অংশ নিতে চায় এবং এটা ওপেনলি ঘোষণা করে। জঙ্গি রাষ্ট্র বলেই তো তারা ওপেনলি মোদিজির মতো একজন বিশ্ব নেতাকে তারা ওপেনলি তারা যুদ্ধে ডাক দিচ্ছে যে আপনি আসেন, আপনাকে দেখে নিব। এটা আমার কথা না, কিন্তু এটা আপনি মানে সোশ্যাল মিডিয়ায় গেলেই পাবেন। একজন সমন্বয়ক সে ওপেনলি ডাকছে মোদিজিকে যে আপনি আসেন, আপনার সাথে যুদ্ধ করবো। তো এই যে বিষয়গুলা, এতে কোন সুস্থ মানুষ তো এইভাবে করে না। হ্যাঁ, বাংলাদেশ একটা অসুস্থ রাষ্ট্র এবং বর্তমানে যে ইলিগাল গভর্নমেন্ট আছে, এই ইলিগাল গভর্নমেন্ট জঙ্গিপনাতে বিশ্বাসী। এবং আমি যদি আরেকটা পয়েন্ট বলি, আপনি হয়তো জানবেন বাংলাদেশে তো জঙ্গিরা যারা জেলে ছিল, এই গভর্নমেন্ট আসার পরে সবাইকে জেল থেকে বের করে দিয়েছে। যেমন বাংলা ভাই নামে একজন ছিল, আপনি হয়তো নাম শুনেছেন, যিনি বিভিন্ন ব্লগার হত্যা করেছেন, সেকুলার ব্লগার। এবং সে বের হয়ে বলছে যে আমি যদি যতদিন জেলে বাইরে থাকতাম আরো কয়েকটা ব্লগারকে মারতাম আমি। তো এই যে বিষয়গুলো ক্লিয়ার। হম এবং বাংলাদেশের যত কিলার আছে, যত মানে গ্যাংস্টার আছে, সবাইকে উনি এসেই জেল থেকে বের করে দিয়েছেন এবং সবাই তারা এখন মুক্ত। এবং আপনি এটা তো জানেন যে এই জুলাই সন্ত্রাসের সময় কিন্তু অনেক অস্ত্র লুট হয়েছে বিভিন্ন থানা থেকে, এই অস্ত্রগুলো কিন্তু এখন এদের হাতে আছে। এবং আপনি হয়তো এও জানেন যে পাকিস্তান থেকে বিভিন্ন আইএসআই দেন বিভিন্ন আর্মি ট্রেনার আসছে এবং তারা ট্রেনিং দিচ্ছে যে কিভাবে এই সংখ্যালঘুদেরকে কিভাবে মারা যায় এবং তাদেরকে দেশ থেকে বিদায় করা যায়। তো এই বিষয়গুলো ক্লিয়ার। এবং বাংলাদেশ কিন্তু আর নর্মাল স্টেট না, এটা অবভিয়াসলি একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে, একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। এবং গত 4-5 মাসের ইতিহাস দেখলেই আপনি বুঝতে পারবেন একদম ক্লিয়ার। তো আমি আপনার উত্তরে বলবো ইয়েস, বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র। এবং ইয়েস, আমি খুবই ব্যথিত, আমি খুবই আক্রান্ত এবং আমি ব্যথিত। এবং এই জিনিসগুলো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যেহেতু আমি বাংলাদেশের মিডিয়াতে বলতে পারবো না। যে বাংলাদেশে গত 4 মাসের যে ট্রেন্ডিং, এই ট্রেন্ডিং দেখলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন বাংলাদেশ কোন অবস্থায় আছে। এটাই আর কি আমি বলবো আপনার। আফগান আর্মি বর্তমানে বাংলাদেশের কাছে বিস্ফোরার মতো। এই যে বাংলাদেশের সীমান্তে এত কিছু হচ্ছে, ডক্টর ইউনিস কি এই চাপ সামলাতে পারবে, কি মনে করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস তো আপনার মানে সে তো এটা অস্বীকারই করে, সে তো এটা বলতেই চায় না। আপনি জানেন আমাদের আর্ম ফোর্সেস এর যে প্রেস উইং আইএসপিআর বলে এটাকে, তারা এটা স্বীকারই করে না। তারা বাংলাদেশকে জানাতেই চাচ্ছে না যে কিছু হচ্ছে বলে, তারা তো এটা অস্বীকার করে। তারা বলছে না কিছু হচ্ছে না। তো আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যান কি এই নিয়ে, কিন্তু উনি স্বীকারই করতেছে না কি হচ্ছে না হচ্ছে, এবং কোনো ধরনের একনোলেজমেন্ট নাই। এবং আমার মনে হয় তো উনি হয়তো আরাকান আর্মিকে কি বলে বিনা যুদ্ধে এমনি দিয়ে দিবে। হ্যাঁ, তো উনি তো এটা চাপ ফিল করছেন না, কারণ উনি তো দেশপ্রেমী না, উনি তো দেশকে পছন্দ করেন না, দেশকে ভালোবাসেন না। উনার কত হলো পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করা হলো উনার উদ্দেশ্য হলো যে আরেকটা পাকিস্তান হবে এটা, আর ভারতের ভিতরে আমি সন্ত্রাস তৈরি করবো, ভারতের ভিতরে আমি আরেকটা পাকিস্তান বানাবো। হ্যাঁ, এবং ভারতের জায়গা আমি নিয়ে নিবো। কিন্তু উনার জায়গা দিয়ে নিয়ে নিচ্ছে আরেকজন। এই এই উনার নাই। মানে দেশপ্রেমিক যদি উনি হইতেন তাহলে কিন্তু উনি মানুষকে জানাইতেন যে আমি আক্রান্ত হচ্ছি, তোমরা আমাকে হেল্প করো। কিন্তু উনি তো দেশপ্রেমিক না। আমি এইভাবেই বলি আর কি বিষয়টা, যে দেশপ্রেমিক না হলে তো উনার তো কোনো ফিলিংস কাজ করবে না। যেমন আমার কষ্ট লাগে যে যখন আরাকান আর্মি আমাদের দেশে ঢুকছে আমি শুনতেছি, কিন্তু উনারা এটা অস্বীকার করছেন এবং এই ধরনের কোনো আলামত নাই যে উনারা বিষয়টা জানে বলে আর কি। মানে ওকে নিয়ে যাও, কোনো সমস্যা নাই। কিন্তু আমার টার্গেট তো উনার কথা, আমার টার্গেট তো আরাকান না, আমার টার্গেট হলো ভারতের ভিতরে কি হিন্দিতে একটা শব্দ বলে গুজগায়া। হ্যাঁ, তো ভারতের ভিতরে উনি ঢুকে যাবে, ঢুকে গিয়ে উনি কিছু একটা করবে। এটা ওনার উপদেষ্টাদের মাধ্যমে উনি ঘোষণা দিচ্ছেন। ক্লিয়ার আসলে। মানে আমার আসলে আর বলার কিছু নাই, এটাই বলবো আর কি। কারণ ওনার মধ্যে দেশপ্রেম নাই, ওনার মধ্যে পাকিস্তান প্রেম। এবং উনি যে একজন পাকিস্তান প্রেমী, এটা আমি আরো বেশ কয়েকটা অন্যান্য টিভি মিডিয়াতে বলেছি এবং এটা আমরা প্রুভ করে দিয়েছি উনি যে একজন পাকিস্তান প্রেমী। এবং এটা আজকে থেকে না, ছোটবেলা থেকে উনি পাকিস্তান প্রেমী। এটা আমার ফেসবুক যদি ফলো করে থাকেন তাহলে হয়তো দেখবেন আমাদের এই বিষয়ে বিভিন্ন বিভিন্ন আমাদের লেখা আছে। এবং আপনি জানেন আমাদের বাংলাদেশে একটা সাইবার টিম আছে বর্তমানে, সেকুলার সাইবার টিম, তারা প্রগতিশীল রাজনীতি প্রমোট করছে বা পারসেপশন ক্রিয়েট করছে, দা এ টিম। তো দা এ টিমে কিন্তু আমাদের একটা প্রবন্ধ ছাপা হয়েছে যে উনি যে ছোটবেলা থেকেই পাকিস্তানপন্থী।
তো এইটা ওনারা চ্যালেঞ্জ করেছিল টিমের যে ওই প্রবন্ধটা। পরবর্তীতে আমরা আবার এটা লাইন বাই লাইন ধরে দেখিয়ে দিয়েছি ওই আমাদের প্রবন্ধতে একটা শব্দ আপনার মিথ্যা না। এরপর আমরা ওনাকে চ্যালেঞ্জ জানিয়েছি, উনি পাল্টা আর কোনো জবাব দেন নাই। তার মানে উনি মেনে নিয়েছেন যে ওনার বিরুদ্ধে আমরা যে নিষ্ঠ করেছিলাম উনি একজন পাকিস্তান প্রেমী এবং বাংলাদেশকে উনি পাকিস্তানের দিকে নিয়ে যাচ্ছেন, এটাই ট্রু, এটাই বাস্তবতা। এবং উনি ওনার যে কার্যক্রম ফলো করলে বুঝতে পারবেন যে উনি পাকিস্তানের দিকে ধাবিত হচ্ছেন। একজন বাংলাদেশী হিসেবে আমরা এটা প্রোটেস্ট করি, এটা প্রতিবাদ জানাই, নিন্দা জানাই, এটাই বলবো আমি আপনাকে। তো এতক্ষণ আপনার সাথে আলোচনা করে অনেকগুলো বিষয়ের স্পষ্টীকরণ আমরা দেখতে পেয়েছি, অনেকগুলো তথ্য ফুটে উঠেছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পিসি মিডিয়াকে আপনার এই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। আশা করি আগামী দিনেও এভাবে আমরা আবারও আলোচনায় আসবো, আপনার সাথে বসবো, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন তথ্য নিয়ে কথা হবে, আলোচনা হবে। তো ধন্যবাদ সুশান্ত দা আপনাকে। ধন্যবাদ আপনাদের, এবং আমরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা যাতে আমাদের বাংলাদেশকে, আমাদের ৭১-এর যে বাংলাদেশ, যে চেতনায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আমরা যাতে ওই মূল বাংলাদেশকে ফিরে পাইতে পারি, এই বিষয়ে আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। আমি এটাই বলবো আর কি। জয় বাংলা।